সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা লাইভে যোগদান করছেন তারা লাইভটি দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। যারা লাইভে যোগদান করছেন তারা লাইভটি দেখতে পাচ্ছেন কিনা বা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ। ঠিক আছে, ক্লিয়ার আছে বন্ধুরা। আমরা একটু কালক্ষেপণ করছি, আশা করছি যারা যারা লাইভে যোগদান করার অল্প সময়ের মধ্যে লাইভে যোগদান করবেন। আন্তর্জাতিক বিষয়াবলী লেকচার 1-এর পঞ্চম খণ্ড এবং শেষ খণ্ড, ঠিক আছে। এবং এই ক্লাস দ্বারা আজকে লেকচার 1 কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আন্তর্জাতিক বিষয়াবলীতে 14টা লেকচার আছে, আজকের ক্লাস দ্বারা শেষ হয়ে যাবে কিন্তু লেকচার 1। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও বলছি যারা লাইভে যোগদান করছেন তারা লাইভটি দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন আর কি। লাইভের উপস্থিতি মোটামুটি ভালো, ধন্যবাদ। তামান্না লিখেছে, স্যার আপনার শহরে আসছি। হ্যাঁ তামান্না, আপনি আমাকে এসএমএস দিয়েছিলেন, আমি পরে সিন করেছি এবং রিপ্লাই দিয়েছি। স্বাগত জানাই আপনাকে রাজশাহী শহরে এবং দেখা হবে আপনার সাথে আর কি ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, তাহলে কি হবে, দেখা হবে আমাদের। অপেক্ষায় রইলাম তামান্না। ঠিক আছে, মোটামুটি তাহলে যা দেখা যাচ্ছে লাইভটি পরিষ্কার আছে এবং দেখা যাচ্ছে এবং আমার কথা শোনা যাচ্ছে আর কি। আমরা পৃথিবী পরিচিতি দেখেছি, আমরা পৃথিবীকে 7টি মহাদেশে বিভক্ত করেছি, আমরা সেই বিষয়গুলো কিন্তু অবগত হয়েছি। আজকে আমরা ইউরোপ দেখব, আফ্রিকা দেখব এবং লাস্ট ওশেনিয়া দেখব। ইউরোপ, আফ্রিকা এবং ওশেনিয়া এই 3টি মহাদেশকে দেখে আমরা কি করে ফেলবো, আজকে আমাদের লেকচার 1 শেষ করে ফেলবো। জাস্ট 2 দিন সময় দিব, বৃহস্পতি শুক্র শনিবারের দিন কিন্তু লেকচার 1-এর উপরে এক্সাম আমি নিয়ে নিব আর কি। তো ক্লাস শুরু করার আগে আমাকে একটু কমেন্ট করে কি জানানো যায়, এশিয়া মহাদেশকে কালকে আমরা কতটি ভাগে ভাগ করেছিলাম? সংখ্যা দিয়ে কমেন্ট করুন যে গত ক্লাসে আমরা এশিয়া মহাদেশটিকে কতটি ভাগে ভাগ করেছিলাম। প্লিজ সংখ্যা দিয়ে একটু কমেন্ট করে আমাকে জানান। যারা লাইভে আছেন আমাকে একটু সংখ্যা দিয়ে কমেন্ট করে জানান। তনয়া প্রথম কমেন্ট করেছে 5। আচ্ছা, তাহলে আমি আবারও বলছি, যারা লাইভে আছেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানান যে আমাদের এশিয়া মহাদেশকে কতটি ভাগে ভাগ করা হয়েছে। ধন্যবাদ। ঠিক আছে, কমেন্ট এসেছে অনেকগুলো যে আমাদের এশিয়া মহাদেশকে কিন্তু ভাগ করা হয়েছে, তাহলে টোটাল কতটি ভাগে? টোটাল 5টি ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, এবার আরেকটি প্রশ্ন আপনাদের কাছে যদি আমি করি, আরেকটি প্রশ্নের উত্তর আমাকে একটু দেবেন। সে প্রশ্নটি হচ্ছে যে আমাদের এশিয়া মহাদেশের
এশিয়া মহাদেশের আয়তনে বড় দেশ কোনটা? ওভারঅল এশিয়া মহাদেশের আয়তনে বড় দেশ কোনটা? প্লিজ কমেন্ট করুন। আরেকটি প্রশ্ন করেছি যে এশিয়া মহাদেশের আয়তনে বড় দেশ কোনটা? দেখি কে কমেন্ট করে। আমি একটি প্রশ্ন করেছিলাম যে এশিয়া মহাদেশের আয়তনে বড় দেশ কোনটি? প্লিজ কমেন্ট করে জানান। হ্যাঁ, চীন চীন চীন। জাহিদুল ইসলাম লিখেছেন রাশিয়া। জাহিদুলের কথা থেকে ধরে বলি, দেখেন রাশিয়ার বৃহৎ একটা অংশ এশিয়ার মধ্যে আছে, কিন্তু প্রশাসনিকভাবে মস্কো ইউরোপে। তাই আমরা রাশিয়াকে ইউরোপের মধ্যেই কাউন্ট করি। তো রাশিয়াকে ইউরোপের মধ্যে কাউন্ট করলে এশিয়ার বড় দেশ কিন্তু চীন হয়। যারা চীন লিখেছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে। এশিয়ার বড় দেশ কিন্তু হবে চীন। হ্যাঁ, কারণ রাশিয়া সে প্রশাসনিকভাবে ইউরোপের, তাই চীন যারা উত্তর করেছেন এশিয়ার সবচেয়ে বড় দেশ চীন, লাইক দিলাম। আরেকটি ব্যাপার প্রশ্ন করতে চাই যে এই এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটা? এশিয়া মহাদেশে সবচেয়ে ছোট দেশ কোনটা? দ্রুত কমেন্ট করুন। আমি আরেকটি প্রশ্ন করেছি যে এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটা? দ্রুত কমেন্ট করে জানান। বড় তো লিখেছেন অনেকেই চীন, কিন্তু এবার আমি জানতে চেয়েছি ছোট কোনটা। ইয়েস, কমেন্ট এসেছে মালদ্বীপ। মাল আবার দ্বীপ, তাহলে ছোট কোনটা? ছোট হচ্ছে কিন্তু আমরা দেখতে পেয়েছি মালদ্বীপ। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এশিয়ার ছোট দেশ কোনটা? মালদ্বীপ। ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র হচ্ছে মালদ্বীপ, যেটি এশিয়ার সবচেয়ে ছোট দেশ। হ্যাঁ, এটা আমরা দেখেছি। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কমেন্ট শেষ হোক। এশিয়ার সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ। আচ্ছা, এখন একটি প্রশ্ন যদি আমরা আরেকটা করতে চাই, সেটি হচ্ছে আমাদের দূরপ্রাচ্য অঞ্চলে কয়টা দেশ দেখেছেন? সংখ্যা দিয়ে কমেন্ট করুন। দূরপ্রাচ্য অঞ্চলে আপনারা কতটি দেশ দেখেছেন? প্লিজ সংখ্যা দিয়ে কমেন্ট করুন। দূরপ্রাচ্য অঞ্চলে কতটি দেশ দেখেছেন? প্লিজ সংখ্যা দিয়ে কমেন্ট করুন। দেখি কে আগে কমেন্ট করতে পারে। প্রশ্ন করেছি দূরপ্রাচ্য অঞ্চলে। বাহ, ফাইন, কমেন্ট এসেছে 5টি, অর্থাৎ চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং মঙ্গোলিয়া। চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং মঙ্গোলিয়া। অসংখ্য ধন্যবাদ। সংখ্যা দিয়ে কমেন্ট করতে বলেছিলাম যে আমাদের যেটি হচ্ছে আমাদের দূরপ্রাচ্য, সেখানে কয়টি রাষ্ট্র রয়েছে সংখ্যা দিয়ে। ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেয়েছি যারা কমেন্ট করেছেন, ধন্যবাদ। 5টি। আমাদের দূরপ্রাচ্য অঞ্চলে দেশ আছে কতটি? 5টি। এশিয়া থেকে আরেকটা প্রশ্ন যদি করতে চাই, মধ্যপ্রাচ্যের বড় দেশ কোনটি? মধ্যপ্রাচ্যের বড় দেশ কোনটি? প্লিজ সংখ্যা দিয়ে, সংখ্যা তো এটা না, নামটি কমেন্ট করুন। মধ্যপ্রাচ্য, যেটাকে পশ্চিম এশিয়াও বলে। মধ্যপ্রাচ্য, যেটাকে আসলে পশ্চিম এশিয়াও বলে। তো প্লিজ একটু কমেন্ট করুন যে মধ্যপ্রাচ্য তথা পশ্চিম এশিয়ার বড় দেশ কোনটি? মধ্যপ্রাচ্য তথা পশ্চিম এশিয়ার বড় দেশ কোনটি? প্লিজ কমেন্ট করুন। ইয়েস, কমেন্ট এসেছে সৌদি আরব। অসংখ্য ধন্যবাদ। মধ্যপ্রাচ্য তথা পশ্চিম এশিয়ার বড় দেশ কিন্তু সৌদি আরব। আর যদি কথাটা এমনটা বলতো যে মধ্য এশিয়া, শুধু মধ্য এশিয়ার বড়, তাহলে হতো কাজাকিস্তান। মধ্য এশিয়ার বড় তাহলে কোনটি হবে? সেটি হবে কাজাকিস্তান। মনে থাকবে তো, মধ্য এশিয়ার বড় কোনটি? কাজাকিস্তান। আচ্ছা, আর একটি প্রশ্ন আপনাদের কাছে আমি করতে চাই, সে প্রশ্নটি হচ্ছে যে আমাদের এই যে গত ক্লাসে এশিয়া মহাদেশ আপনারা দেখেছেন, তাই না? কোন দেশে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে? কোন দেশে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে? প্লিজ সেই দেশটির নাম একটু কমেন্ট করে জানান। কোন দেশে সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে? প্লিজ একটু কমেন্ট করুন আমাকে। কোন দেশে সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে? প্লিজ সেই দেশটির নাম একটু আমাকে কমেন্ট করে জানান। ইয়েস, কমেন্ট এসেছে ইন্দোনেশিয়া।
আয়তনের সবচেয়ে বড় মুসলিম হচ্ছে কাজাকিস্তান, মানে পৃথিবীর আয়তনের সবচেয়ে বড় মুসলিম কাজাকিস্তান। আর ইন্দোনেশিয়াতে কিন্তু কি রয়েছে, সবচেয়ে বেশি মুসলিম রয়েছে। আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের শীটে আমরা দেখতে পাই এশিয়া সম্পর্কে যে তথ্যগুলো রয়েছে, জাস্ট এক ঝলক আমি যদি রিভিউ করে দেই, যে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া মহাদেশ, স্বাধীন দেশ সেখানে 44টা রয়েছে। আয়তন এবং জনসংখ্যা এশিয়ার বড় চীন, সেটাও জানেন। এবং আয়তন জনসংখ্যায় ক্ষুদ্রতম মালদ্বীপ, সেটাও জানি। মালদ্বীপ কিন্তু ভারত মহাসাগরের একটি দেশ। আয়তনে সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র কাজাকিস্তান, এবং সবচেয়ে বেশি মুসলিম আছে ইন্দোনেশিয়াতে। আর মধ্যপ্রাচ্যের বড় দেশ সৌদি আরব। গত ক্লাসে আরেকটা বিষয় আমরা দেখেছিলাম যে এশিয়া মহাদেশের মধ্যখান দিয়ে কোন ভৌগোলিক রেখাটি অতিক্রম করেছে। এশিয়া মহাদেশের মধ্য দিয়ে কোন ভৌগোলিক রেখাটি অতিক্রম করেছে, প্লিজ সংখ্যা দিয়ে আমাকে একটু কমেন্ট করুন যে এশিয়ার মধ্য দিয়ে কোন ভৌগোলিক রেখাটি অতিক্রম করেছে, প্লিজ। এশিয়ার মধ্যখান দিয়ে কোন ভৌগোলিক রেখাটি অতিক্রম করেছে, প্লিজ একটু আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন যে এশিয়া মহাদেশের মধ্যখান দিয়ে। হ্যাঁ, কমেন্ট এসেছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। কেউ 90 লিখেছেন, কেউ 90 ডিগ্রি লিখেছেন, ধন্যবাদ। 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এশিয়ার মধ্যখান দিয়ে কি করেছে, অতিক্রম করেছে আর কি। আচ্ছা, আরেকটা বিষয়কে যদি আমরা একটু জানার চেষ্টা করি বা একটু বলার চেষ্টা করি, সেটি হচ্ছে গত ক্লাসে আমরা দেখেছিলাম এশিয়ার সবচেয়ে বড় নদী কোনটা। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় নদী কোনটি, প্লিজ নদীর নামটি একটু কমেন্ট করুন। গত ক্লাসে আমরা দেখেছি এশিয়ার সবচেয়ে বড় নদী কোনটি, সেই নদীর নামটি আমাকে একটু কমেন্ট করে জানান। যারা লাইভে আছেন আমাকে একটু কমেন্ট করে জানান যে এশিয়ার সবচেয়ে বড় নদী কোনটি, প্লিজ। ইয়েস, কমেন্ট এসেছে ইয়াংসে কিয়াং, ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এশিয়ার সবচেয়ে বড় নদী তাহলে কোনটি? এশিয়ার সবচেয়ে বড় নদী হচ্ছে কিন্তু ইয়াংসে কিয়াং। অসংখ্য ধন্যবাদ, ইয়াংসে কিয়াং। আর ইয়াংসে কিয়াং তো পৃথিবীর সবচেয়ে বড় নয়, সেটাও কিন্তু আমরা ভালো করেই জানি। হ্যাঁ, এশিয়ার বড় নদী, এশিয়ার বড় নদী ইয়াংসে কিয়াং, কিন্তু সে কিন্তু কি নয়, সে কিন্তু গোটা পৃথিবীর কিন্তু নয়, সমগ্র বিশ্বের কিন্তু সে বড় নয়। আচ্ছা, এবার আরো একটি প্রশ্ন, ইয়াংসে কিয়াং, অসংখ্য ধন্যবাদ। তাহলে এখান থেকে লাস্ট আরেকটা প্রশ্ন করব, পৃথিবীর তাহলে সবচেয়ে বড় নদী কোনটি? এশিয়ার বড় নদী তো বুঝেছি ইয়াংসে কিয়াং, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় নদী কোনটি? পৃথিবীর বড় নদীর নামটি একটু কমেন্ট করুন প্লিজ। পৃথিবীর সবচেয়ে বড় নদী কোনটি, সেই নদীটির নাম একটু কি করুন, কমেন্ট করে আমাকে জানান যে পৃথিবীর সবচেয়ে বড় নদী কোনটি। ইয়েস, কমেন্ট এসেছে নীল নদ, পৃথিবীর সবচেয়ে বড় নদী কিন্তু নীল নদ। আচ্ছা, ওকে, আরেকটি প্রশ্ন করতে চাই। হ্যাঁ, আরেকটি প্রশ্ন করতে চাই, সে প্রশ্নটি হচ্ছে যে আমাদের এশিয়া মহাদেশে গত ক্লাসে আমি কয়টা উপহার দিয়েছিলাম, এশিয়ার উপহার কয়টা দিয়েছিলাম, সংখ্যা দিয়ে কমেন্ট করুন। আর যদি কমেন্ট করতে পারেন তাহলে বুঝবো যে পড়াশোনা করে এসেছেন। এশিয়া মহাদেশে কালকে আমি কয়টি উপহার দিয়েছি, সংখ্যা দিয়ে কমেন্ট করুন। একটু সংখ্যা দিয়ে কমেন্ট করুন আমাকে যে এশিয়া মহাদেশে গত ক্লাসে। ধন্যবাদ, কমেন্ট এসেছে মিতু আক্তার, রাজলক্ষ্মী, তারপরে তামান্না, মোসাম্মদ খাতুন, সবাই লিখেছে 8টি। ধন্যবাদ, 8টি, অর্থাৎ এশিয়া মহাদেশে আমরা 8টি উপহার গত ক্লাসে কি করেছি, দেখেছি। উত্তর আমেরিকাতে 4টি দেখেছিলাম, দক্ষিণ আমেরিকাতে কিন্তু আমরা 4টি দেখেছি। আরেকটি কথা কি সবার মনে আছে, পৃথিবীর কোন দেশের মেয়েরা সবচেয়ে বেশিবার বিশ্ব সুন্দরী হয়েছে? পৃথিবীর কোন দেশের মেয়েরা সবচেয়ে বেশিবার বিশ্ব সুন্দরী হয়েছে? ক্লাসে কথাটি বলেছিলাম, দেখি তো কথাটি কার মনে আছে, একটু কমেন্ট করে জানানো যায়। হ্যাঁ, প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানানো যায় কি যে ইয়েস, কমেন্ট, এই তো ভেনেজুয়েলা। বাহ, আপনারা তার মানে
হ্যাঁ, তনয়া ফিলিপাইন লিখেছে। ফিলিপাইন যে কেন লিখলো তনয়া সেটা তো বুঝতে পারছি না তনয়া। হ্যাঁ, কিন্তু মিতু আক্তার নিশি, স্বর্ণালী স্বর্ণা ওনারা লিখেছেন ভেনেজুয়েলা। ধন্যবাদ। ভেনেজুয়েলার মেয়েরা সবচেয়ে বেশিবার কি হয়েছে? সবচেয়ে বেশিবার কিন্তু বিশ্ব সুন্দরী হয়েছে। ভেনেজুয়েলার মেয়েরা সবচেয়ে কি হয়েছে? সবচেয়ে বেশিবার বিশ্ব সুন্দরী হয়েছে। ধন্যবাদ ভেনেজুয়েলা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তারপরে আমরা যেমন পড়েছি এই যে সমগ্র বিশ্ব আপনারা দেখছেন তাই না, এই সমগ্র বিশ্বের মধ্যে ইউরোপের বুট বলা হয় কাকে? ইউরোপের বুট নামে পরিচিত কে ছিল? আজকে তো ইউরোপে যাব, তো তার আগে একটু বলে নেন আমাকে যে ইউরোপের বুট নামে পরিচিত কে। প্লিজ কমেন্ট করুন, হারিয়া দ্রুত। ইউরোপের বুট নামে পরিচিত কে, এটি আমাকে একটু কমেন্ট করে জানান। তনয় ভুল করে, হ্যাঁ ভুল হয়ে গেছিল, ভেনিজুয়েলা সবচেয়ে বেশিবার বিশ্ব সুন্দরী হয়েছে। হ্যাঁ, তাহলে আমি বলেছি যে ইউরোপের বুট কোনটি, প্লিজ একটু কমেন্ট করুন। ইয়েস, কমেন্ট এসেছে ইতালি। ইউরোপের বুট হচ্ছে কোনটি? ইউরোপের বুট হচ্ছে ইতালি। ইতালি কিন্তু ছিদ্রায়িত রাষ্ট্র। হ্যাঁ, ঠিক আছে। তো ছিদ্রায়িত রাষ্ট্রের কথা যেহেতু উঠে এসেছে, তাহলে আমাকে আরেকটা তথ্য দেবেন, পৃথিবীতে কয়টি ছিদ্রায়িত রাষ্ট্র রয়েছে? সংখ্যা দিয়ে কমেন্ট করুন। পৃথিবীতে কতটি ছিদ্রায়িত রাষ্ট্র রয়েছে? সংখ্যা দিয়ে কমেন্ট করুন। ঠিক আছে, আরেকটা প্রশ্ন উঠে এসেছে এখানে যে পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র কতটি রয়েছে? প্লিজ সংখ্যা দিয়ে একটু আমাকে কমেন্ট করে জানান যে আমাদের পৃথিবীতে এই তো কমেন্ট এসেছে, সবাই 2 2 2 করে লিখেছে, ইটালি এবং সাউথ আফ্রিকা। ধন্যবাদ। পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র রয়েছে দুটি, ইটালি এবং সাউথ আফ্রিকা। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমরা যে জায়গাটাতে চলে যেতে চাই সেটি হচ্ছে আমাদের ইউরোপ মহাদেশ। আপনারা জানেন যে ইউরোপ মহাদেশে স্বাধীন দেশ আছে। আচ্ছা, ইউরোপে ঢোকবার আগে আরেকটা তথ্য একটু আমাকে দিয়ে যান, আরেকটা তথ্য একটু দিয়ে যান। পৃথিবীর সবচেয়ে বড় সাগর কোনটা? প্রশ্নটা বোঝেন, বুঝে উত্তর করেন। আমি মহাসাগরও বলিনি, উপসাগরও বলিনি, আমি বলেছি পৃথিবীর সবচেয়ে বড় সাগর কোনটা। প্লিজ কমেন্ট করুন, পৃথিবীর সবচেয়ে বড় সাগর কোনটা? আমাকে একটু কমেন্ট করে আপনারা জানান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন করেছি পৃথিবীর সবচেয়ে বড় সাগর কোনটা? প্লিজ কমেন্ট করে জানান। পৃথিবীর সবচেয়ে বড় সাগর কোনটা? আমাকে একটু কমেন্ট করে জানান। বাহ, ফাইন, কমেন্ট এসেছে সাউথ চায়না সি বা দক্ষিণ চীন সাগর। ভেরি গুড। পৃথিবীর সবচেয়ে বড় সাগর কোনটা হচ্ছে তাহলে? আমরা দেখতে পেয়েছি কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় সাগর দক্ষিণ চীন সাগর। ফাইন, দক্ষিণ চীন। জুয়েল পাল, চীন সাগর লিখলে হবে না, দক্ষিণ চীন লেখা লাগবে। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় সাগর হচ্ছে কিন্তু আমাদের দক্ষিণ চীন সাগর। ফাইন, তাহলে আমরা কথা না বাড়িয়ে এবার আমরা চলে যাব কোথায় বন্ধুরা? ইউরোপ মহাদেশে। এবং ইউরোপ মহাদেশে আমরা আগে থেকেই জেনে রেখেছি যে আমাদের ইউরোপ মহাদেশে স্বাধীন দেশ রয়েছে কিন্তু 48টি। আমরা জানি যে ইউরোপ মহাদেশে স্বাধীন দেশ কতটি রয়েছে? 48টি দেশ রয়েছে। এশিয়াকে যেমন 5টি ভাগে ভাগ করা হয়েছে, ঠিক ইউরোপকেও কি করা হয়েছে? ইউরোপকেও কিন্তু 5টি ভাগেই ভাগ করা হয়েছে। লিখে রাখুন, এশিয়ার যেমন 5টি ভাগ রয়েছে, অনুরূপভাবে ইউরোপ মহাদেশেরও কিন্তু 5টি ভাগ রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলো কিন্তু রয়েছে পশ্চিম ইউরোপে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলো কোন ইউরোপে রয়েছে? পশ্চিম ইউরোপে রয়েছে। আর পূর্ব ইউরোপের দুটো গুরুত্বপূর্ণ দেশ, রাশিয়া বা আমরা ইউক্রেনের কথা একটু মনে রাখতে চাই। তাহলে দেখেন, পশ্চিম, পশ্চিম, পূর্ব, উত্তর, তারপরে দক্ষিণ এবং মধ্য ইউরোপ। ঠিক আছে, ইউরোপকেও আমরা কি করেছি? ইউরোপকেও কিন্তু 5টি ভাগে আমরা এসে ভাগ করেছি। তো আমাদের একটু পশ্চিম ইউরোপের যে দেশগুলো রয়েছে বন্ধুরা, এই পশ্চিম ইউরোপের দেশগুলো আমাদেরকে কি করতে হবে? একটু মনে রাখতে হবে। তা আমরা একটু লিখে নেই কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ, যেন এই দেশগুলোর নাম বললে আপনি বলতে পারেন এগুলো পশ্চিম ইউরোপের দেশ। কারণ যখন বিশ্বযুদ্ধ পড়ব তখন এই দেশগুলোকে আমার খুব বেশি প্রয়োজন পড়বে। হ্যাঁ, অর্থাৎ ইউরোপের পশ্চিম দিকে যে দেশগুলো রয়েছে সেগুলোই পশ্চিম ইউরোপের দেশ, খুবই আলোচিত দেশ। তো আমরা পশ্চিম ইউরোপের কয়েকটি দেশ আমাদের শীটেও আছে, একবার তাও বলি, অস্ট্রিয়া। আবারও বলছি, বিশ্বযুদ্ধ করতে গেলে এই দেশগুলোকে আমার লাগবে। অস্ট্রিয়া, ফ্রান্স, তারপরে বলবো জার্মানি। অস্ট্রিয়া, ফ্রান্স, তারপরে কি বলেছি? জার্মানি, নেদারল্যান্ড, ইতালি, পর্তুগাল, ইংল্যান্ড। ঠিক আছে,
এই যে গুরুত্বপূর্ণ দেশ, তাহলে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, পর্তুগাল, এই গুরুত্বপূর্ণ 6টা দেশই কিন্তু আছে পশ্চিম ইউরোপে। কথা বুঝতে পেরেছেন যে এই গুরুত্বপূর্ণ দেশগুলো কোথায় রয়েছে? আমরা বলেছি যে এটা কিন্তু রয়েছে কোথায়? পশ্চিম ইউরোপে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম যে ইংল্যান্ড, তারপরে আমরা দেখেছি ফ্রান্স, ইংল্যান্ড, তারপরে কি দেখেছি? ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ঠিক আছে, তারপরে জার্মানি, হ্যাঁ, এগুলো কোন দিকে রয়েছে? ইতালি, এগুলো কিন্তু পশ্চিম ইউরোপে রয়েছে। মনে থাকবে আপনাদের যে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, জার্মানি, পর্তুগাল, ইতালি, এই গুরুত্বপূর্ণ দেশগুলো রয়েছে কোন দিকে? পশ্চিম ইউরোপে। আর পূর্ব ইউরোপের কয়েকটি দেশ যদি আমরা একটু মনে রাখবার কি করি, চেষ্টা করি, রাশিয়া, বেলারুশ, ইউক্রেন, 3টা মনে রাখি, রাশিয়া, বেলারুশ, ইউক্রেন, এগুলো পূর্ব দিকে। হ্যাঁ, রাশিয়া, ইউক্রেন, তারপরে কি বলেছি? বেলারুশ। আপনারা তো জানেন বেলারুশকে বলা হয় সাদা রাশিয়া। বেলারুশকে কি বলা হয়? বেলারুশকে বলা হয় সাদা রাশিয়া। অর্থাৎ ব্যাপারটা এমন দাঁড়িয়ে গেল যে আজকের দিনে রাশিয়ার মিত্র কিন্তু বেলারুশ। তাহলে বেলারুশকে কি নামে ডাকা হয়? সাদা রাশিয়া নামে ডাকা হয়। তাহলে বেলারুশ বলেন, ইউক্রেন বলেন, আর রাশিয়া বলেন, তারা কিন্তু পূর্ব ইউরোপে। তারা কি? তারা পূর্ব ইউরোপে। তাহলে আমরা পশ্চিম ইউরোপের টোটাল 16টা দেশ আছে পশ্চিম ইউরোপে, আমরা জাস্ট 6টা দেশের নাম মনে রেখেছি। তো যারা লাইভে আছেন, আমি যে 6টা দেশের নাম বলেছি, হ্যাঁ, পশ্চিম ইউরোপের, সেই পশ্চিম ইউরোপের 6টা দেশের নাম একটু দ্রুত কমেন্ট করুন। আমি বলেছি যে বিশ্বযুদ্ধ, হ্যাঁ, বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে এই দেশগুলোর আমাকে খুব বেশি প্রয়োজন পড়বে। ঠিক আছে, তাহলে আমি যে 6টা নাম বলেছি সেই 6টা নাম অতি দ্রুত কমেন্ট করুন আর কি, হারি আপ। পশ্চিম ইউরোপের 6টি দেশের নাম বলুন দ্রুত। আমি ওয়েট করছি। আমি বলেছি পশ্চিম ইউরোপের। হ্যাঁ, অথই সাগর এসে কমেন্ট করেছে অস্ট্রিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, স্পেন, পর্তুগাল, ইতালি। গুড, অথই সাগর একদম ঠিকঠাক কমেন্ট করেছে। অস্ট্রিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, স্পেন, পর্তুগাল, ইতালি, ফাইন। এই দেশগুলো আমাকে কি করতে হবে? এই দেশগুলো আমাকে বিশ্বযুদ্ধ পড়তে গেলে খুব দরকার। স্বর্ণালী স্বর্ণা, ধন্যবাদ, তিনিও কমেন্ট করেছেন ইতালি, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল। জাহিদুল ইসলাম, হ্যাঁ, তিনিও লিখেছেন ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল এবং ইটালি, ফাইন। তাহলে এই পশ্চিম ইউরোপের আমরা গুরুত্বপূর্ণ 6টি দেশ, 16টি দেশ আছে কিন্তু পশ্চিম ইউরোপে, কিন্তু আমরা মনে রাখবো কয়টি দেশ? আমরা মনে রাখবো অনলি 6টি দেশ। হ্যাঁ, ওকে বন্ধুরা, তাহলে চলুন এবার আমরা ইউরোপের ভেতরে আবার প্রবেশ করি। তাহলে ইউরোপকেও কিন্তু আমরা কি করেছি? 5টি ভাগে ভাগ করেছি। তো ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া। ঠিক আছে, যেহেতু প্রশাসনিকভাবে রাশিয়া ইউরোপে আছে, যেহেতু প্রশাসনিকভাবে রাশিয়া ইউরোপে আছে, তাহলে আমরা বলবো ইউরোপের সবচেয়ে বড় দেশ তাহলে কোনটি? মনে রাখতে হবে ইউরোপের সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া, এবং ইউরোপের সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। আমরা তো জানি পৃথিবীরই সবচেয়ে ছোট দেশ কিন্তু ভ্যাটিকান। তাহলে একটা দেখলাম ইউরোপের বড় দেশ কোনটা? রাশিয়া। এবং ইউরোপের ছোট দেশ এসে বলা হচ্ছে কাকে? ভ্যাটিকান সিটিকে। এবং আরেকটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে বন্ধুরা, সে বিষয়টি হচ্ছে যে আমাদের ইউরোপের দ্বার বলা হয় ভিয়েনাকে। যেমন বাংলাদেশের প্রবেশদ্বার কি? চট্টগ্রাম সমুদ্র বন্দর। তেমনি ইউরোপ মহাদেশের দ্বার বলা হচ্ছে কাকে? অস্ট্রিয়ার ভিয়েনাকে। মনে রাখতে হবে ইউরোপের দ্বার বলা হচ্ছে কাকে? অস্ট্রিয়ার ভিয়েনাকে। তাহলে পরীক্ষাতে যদি কখনো প্রশ্ন আসে ইউরোপের দ্বার কোনটা? অস্ট্রিয়ার ভিয়েনা। এই ইউরোপ মহাদেশে যে 48টি স্বাধীন দেশ আছে, এই 48টি স্বাধীন দেশের মধ্যে সবচেয়ে শিল্পোন্নত দেশ হচ্ছে কিন্তু যুক্তরাজ্য, মানে ইংল্যান্ড।
ইউরোপের যে 48টি স্বাধীন দেশ আছে তার মধ্যে সবচেয়ে শিল্পোন্নত দেশ হচ্ছে এই সমুদ্রের বধূ নামে খ্যাত ইংল্যান্ড। হবে না কেন? সে সবার কাছ থেকে কি করেছে? সবাইকে শাসন করেছে। সবার কাছ থেকে ভালো মন্দ জিনিসগুলো কি করেছে? ভালো মন্দ জিনিসগুলো নিয়ে এসেছে। ফলে সে উন্নত হবে নাকি আমরা হব? তাহলে ইউরোপের সবচেয়ে শিল্পোন্নত দেশ কোনটি? ইংল্যান্ড। তাহলে আমরা দেখলাম ইউরোপের বড় দেশ রাশিয়া, ইউরোপের ছোট দেশ ভ্যাটিকান সিটি। অনুরূপভাবে জনসংখ্যায়ও বড় দেশ রাশিয়া, জনসংখ্যায়ও ছোট দেশ ভ্যাটিকান সিটি। আর ইউরোপের দ্বার আমি কাকে বলেছি? কমেন্ট করুন তো, ইউরোপের দ্বার বলা হয় কাকে? প্লিজ একটু এবার কমেন্ট করে আমাকে জানান যে ইউরোপের দ্বার নামে খ্যাত কোনটি? ইউরোপের দ্বার বলা হয় কাকে? একটু কমেন্ট করে আমাকে জানান। ইউরোপের দ্বার নামে খ্যাত কোনটি? প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি প্রশ্ন করেছে যে ইউরোপের দ্বার নামে খ্যাত কোনটি? প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানান। ভিয়েনা, অস্ট্রিয়ার ভিয়েনা হবে। ধন্যবাদ অথৈ সাগর, মোসাম্মদ খাতুন, জুয়েল পাল, পূজা দেবী এবং জয়া রয়কে। তাহলে ইউরোপের দ্বার বলা হচ্ছে কাকে? ইউরোপের দ্বার বলা হচ্ছে কিন্তু ভিয়েনাকে। আচ্ছা, এছাড়া আমরা অলরেডি আগে থেকে জানি যে ইউরোপের রুগ্ন মানুষ কিন্তু তুরস্ক। হ্যাঁ, ইউরোপের রুগ্ন মানুষ তুরস্ক। সমুদ্রের বধূ দেখেছি ইংল্যান্ড। ইউরোপের বুট দেখেছি আমরা ইতালি। আর আজকে শিল্প প্রধান দেশ দেখলাম সে কিন্তু যুক্তরাজ্য। কিন্তু ইউরোপের সবচেয়ে বড় শহর হচ্ছে প্যারিস, ফ্রান্সের প্যারিস। ইউরোপের দেশগুলোতে যত শহর আছে সবচেয়ে বৃহত্তম শহর হচ্ছে ফ্রান্সের প্যারিস। তাহলে ইউরোপের বৃহত্তম নগরী যদি প্রশ্ন করা হয় কখনো, সেটি হবে প্যারিস। ইউরোপের বৃহত্তম নগরী কোনটি? আমরা মনে রাখবো যে ইউরোপের বৃহত্তম নগরী হচ্ছে ফ্রান্সের প্যারিস। আচ্ছা, এখন ইউরোপ সম্পর্কে আমরা যে বিষয়টি জানবো যে এই ইউরোপের সবচেয়ে বড় নদী হলো ভলগা। এশিয়ার বড় নদী যেমন দেখেছেন ইয়ানসিকিয়ান, তেমনি ইউরোপের বড় নদী হচ্ছে ভলগা। মনে রাখবেন ইউরোপের বড় নদী কোনটি? ইউরোপের বড় নদী হচ্ছে ভলগা। তাহলে এশিয়ার বড় নদী ইয়াংসিকিয়াং, ইউরোপের বড় নদী কোনটি? ভলগা। তাছাড়া ইউরোপে একটি নদী আছে যে নদীর নাম হচ্ছে দানিউব নদী। দানিউব, যদিও এটা জার্মানি সংলগ্ন রয়েছে, কিন্তু আপনারা মনে রাখবেন ক্রিমিয়া যুদ্ধের কথা আপনারা পড়েছেন। ক্রিমিয়া যুদ্ধ আমি আপনাদেরকে পড়াবো রাশিয়া এবং মূলত তুরস্কের মধ্যে। এই ক্রিমিয়া যুদ্ধের পর থেকে এই দানিউবকে আন্তর্জাতিক নদীর কি দেওয়া হয়েছে? স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে কখনো যদি পরীক্ষাতে আসে আন্তর্জাতিক নদী কোনটাকে বলা হয়? দানিউবকে বলা হয়। এটা ইউরোপে রয়েছে। আন্তর্জাতিক নদী কোনটি? দানিউব। কোন যুদ্ধের পর থেকে দানিউবকে আন্তর্জাতিক নদীর স্বীকৃতি দেওয়া হয়েছে? কোন আমরা যেটা বলেছি যে কোন যুদ্ধের পর থেকে এটাকে আন্তর্জাতিক নদীর স্বীকৃতি দেওয়া হয়েছে? ক্রিমিয়া যুদ্ধের পর থেকে। ঠিক আছে, কোন যুদ্ধের পর থেকে? ক্রিমিয়া যুদ্ধ। তাহলে ইউরোপে একটি আন্তর্জাতিক মানের নদী রয়েছে। ইউরোপে একটি কি রয়েছে? একটি আন্তর্জাতিক মানের নদী রয়েছে, যেটাকে আমরা কি বলেছি? দানিউব বলেছি। হ্যাঁ, আর ইউরোপের বড় নদী কিন্তু ভলগা। ঠিক আছে, ভলগা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ইউরোপে একটি গুরুত্বপূর্ণ সাগর আছে যেটি পৃথিবীর একদম মধ্যখানে বলা চলে, প্রায় ভূমধ্য সাগর। হ্যাঁ, ভূমধ্য সাগর। এবং এই ভূমধ্য সাগর কিন্তু ইউরোপের বড় সাগর। তাহলে ইউরোপের যতগুলো সাগর আছে, ইউরোপ ঘুরতে গেলে আমরা কৃষ্ণ সাগর দেখব, বাল্টিক সাগর দেখব, আমরা উত্তর সাগর দেখব, আবার ভূমধ্য সাগর দেখব। কিন্তু ইউরোপে সেই কৃষ্ণ সাগর বলেন, বাল্টিক বলেন, উত্তর বলেন আর ভূমধ্য বলেন, এইগুলোর মধ্যে সবচেয়ে বড় ভূমধ্য সাগর। সুতরাং ইউরোপের সবচেয়ে বড় সাগর কোনটা? ভূমধ্য সাগর। এবং ভূমধ্য সাগর কিন্তু ভূবেষ্টিত সাগর। কোনটি? ভূবেষ্টিত সাগর। হ্যাঁ, আমরা বলবো ভূমধ্য সাগর। ভূমধ্য সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন জানেন? কারণ এই ভূমধ্য সাগরের সাথে আফ্রিকার সীমানা আছে, এশিয়ার আছে, ইভেন ইউরোপের। হ্যাঁ, 3টি মহাদেশের সীমানা আছে কিন্তু এই ভূমধ্য সাগরের সাথে। পরীক্ষাতে কখনো আসলেও আসতে পারে যে 3টি মহাদেশের সীমানা
কোন সাগরের সাথে আছে? ভূমধ্য সাগরের সাথে আছে। তাহলে ইউরোপের বড় সাগর ভূমধ্য সাগর। ইউরোপের বড় সাগর কোনটি হবে? ভূমধ্য সাগর। মনে থাকবে তো? তাহলে যারা লাইভে আছেন আবার একটু কমেন্ট করেন তো, এশিয়ার বড় সাগর কোনটা ছিল যেন? এশিয়ার বড় সাগর কোনটা ছিল? ইউরোপের তো দেখলেন ভূমধ্য সাগর, তাহলে এশিয়ার বড় সাগর কোনটা? যারা লাইভে আছেন একটু কমেন্টে আসুন যে এশিয়ার বড় সাগর কোনটা। ইলিয়াস উদ্দিন লিখছে স্যার ক্লাস চাপে পড়ে গেছি। ক্লাস চাপে পড়ে গেছি মানে কি বুঝলাম না। ক্লাস চাপ কি সেটা বুঝতে পারলাম না, ইলিয়াস একটু বোঝাই দিবেন। তাহলে আমরা একটা প্রশ্ন করেছি বন্ধুরা, দেখুন সেটি হচ্ছে এশিয়ার বড় সাগর সাউথ চায়না সি। ধন্যবাদ। দক্ষিণ চীন সাগর। হ্যাঁ, তার মানে দক্ষিণ চীন সাগর শুধু এশিয়ার, নট অনলি এশিয়া বাট অলসো সমগ্র বিশ্বের মধ্যে বড় সাগর এই দক্ষিণ চীন সাগর। আর ইউরোপে দেখেছি আমরা ভূমধ্য সাগর। তাহলে আপনারা দেখতে পেয়েছেন ইউরোপকে আমরা 5টি অঞ্চলে ভাগ করেছি। ইউরোপে স্বাধীন দেশ আছে কতটি? 48টি। ইউরোপের বড় দেশ দেখেছি রাশিয়া, ইউরোপের ছোট দেশ দেখেছি ভ্যাটিকান। জনসংখ্যায় রাশিয়া, জনসংখ্যায় ছোট ভ্যাটিকান সিটি। যেখানে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ, যেটাকে পোপের পীঠস্থান বলা হয়ে থাকে। ইউরোপের বুট কিন্তু ইটালি। রণক্ষেত্র দেখেছি আমরা। এবার রণক্ষেত্রের কথা বলি। ইউরোপের ককপিট বা রণক্ষেত্র হচ্ছে বেলজিয়াম। ইউরোপের ককপিট বা রণক্ষেত্র বলা হয় কোনটাকে? বেলজিয়ামকে বলা হয়। কারণ ইউরোপ মহাদেশে অনেক যুদ্ধ হয়েছে এই বেলজিয়ামে। সুতরাং ইউরোপের ককপিট বা রণক্ষেত্র যদি প্রশ্ন করে বলা হয়, তাহলে ইউরোপের ককপিট বা রণক্ষেত্র তাহলে কোনটা? বেলজিয়াম। আর ইউরোপের ক্রীড়াক্ষেত্র হচ্ছে সুইজারল্যান্ড। ইউরোপের ক্রীড়াক্ষেত্র যদি বলা হয় সেটি হবে ফ্রান্সের পাশেই রয়েছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে এত বরফ পড়ে, এত বরফ পড়ে, সেই বরফের উপরে মানুষ কি করে? স্কেটিং করে। সে বরফের উপরে মানুষ কি করে? স্কেটিং করে। হ্যাঁ, এবং মানুষ খেলছে খেলছে খেলছে। তাহলে ইউরোপের ক্রীড়াক্ষেত্র হবে সুইজারল্যান্ড। আর রণক্ষেত্র বা বাফার স্টেট যদি বলে বা ককপিট যদি বলে সেটি হবে বেলজিয়াম। ইউরোপের ককপিট বলে, যদি রণক্ষেত্র বলে বা যদি বাফার স্টেট বলে, সবকিছু মিলিয়ে হবে সেটা বেলজিয়াম। আর যদি ক্রীড়াক্ষেত্র বলে আমরা বলবো যে ইউরোপের ক্রীড়াক্ষেত্র হচ্ছে সুইজারল্যান্ড। তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে রণক্ষেত্র যদি বলে সেটা হবে কিন্তু বেলজিয়াম, আর বাফার স্টেট বললেও বেলজিয়াম হবে। ওকে, ককপিট বললেও বেলজিয়াম হবে। আর রণক্ষেত্র সবই বেলজিয়াম। কিন্তু শুধুমাত্র যদি বলে ক্রীড়াক্ষেত্র, ইউরোপের ক্রীড়াক্ষেত্র কোনটা, তাহলে আমরা বলতে পারি যে ইউরোপের ক্রীড়াক্ষেত্র হচ্ছে সুইজারল্যান্ড। ক্লিয়ার আপনারা? ইউরোপের ক্রীড়াক্ষেত্র কোনটি? ইউরোপের ক্রীড়াক্ষেত্র হচ্ছে সুইজারল্যান্ড। তাহলে আমরা যে জায়গাতে ছিলাম বন্ধুরা সেটি হচ্ছে যে ইউরোপের রণক্ষেত্র তাহলে কি? বেলজিয়াম। আর ইউরোপের ক্রীড়াক্ষেত্র তাহলে কি? সুইজারল্যান্ড। ক্লিয়ার? ইউরোপের একটি শহর আছে, হ্যাঁ দেশ আছে, নেদারল্যান্ড। ইউরোপের একটি দেশ আছে, আমরা কি বলছি সেটাকে? নেদারল্যান্ড। মনে রাখতে হবে এই নেদারল্যান্ডে পৃথিবীর সবচেয়ে বেশি ফুল উৎপাদন হয়। এই নেদারল্যান্ডে পৃথিবীর সবচেয়ে বেশি কি হয়? ফুল উৎপাদন হয়। যদি পরীক্ষাতে প্রশ্ন আসে পৃথিবীর সবচেয়ে বেশি ফুল কোথায় উৎপাদন হয়, আমরা বলবো নেদারল্যান্ডে সবচেয়ে বেশি ফুল উৎপাদন হয়। তো যারা লাইভে আছেন আমাকে আরেকটা প্রশ্নের উত্তর এবার একটু দেন তো। সমুদ্রের বধূ নামে পরিচিত কে? ইউরোপের কোন দেশটিকে সমুদ্রের বধূ বলা হয়? প্লিজ একটু কমেন্ট করুন তো দ্রুত, যে সমুদ্রের বধূ নামে পরিচিত কোন দেশ, আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানান। তাহলে সমুদ্রের বধূ নামে পরিচিত কে? প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানান। সমুদ্রের বধূ নামে পরিচিত কে? প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানান। হ্যাঁ, কমেন্ট আসছে ইংল্যান্ড, ইংল্যান্ড, ইংল্যান্ড। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সমুদ্রের বধূ নামে পরিচিত কে? আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের বধূ নামে পরিচিত হচ্ছে ইংল্যান্ড। ধন্যবাদ। আর এখানে আপনারা কি শিখলেন? এখানে আপনারা শিখলেন সেটি হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বেশি ফুল উৎপাদন,
পৃথিবীতে সবচেয়ে বেশি আমরা দেখছি ফুল উৎপাদন হয়েছে কোথায়, ইউরোপের কোন দেশে, সেটি হয় কিন্তু নেদারল্যান্ডে। মনে থাকবে তো, পৃথিবীতে সবচেয়ে বেশি ফুল কোথায় উৎপাদন হচ্ছে, পৃথিবীতে সবচেয়ে বেশি ফুল উৎপাদন হচ্ছে নেদারল্যান্ডে। ওকে, এইবার আপনার খাতা বের করব, খাতা বের করে আমরা একটু ইউরোপের কি করব, ইউরোপের উপহার লিখব। ঠিক আছে, এইবার আমরা খাতা বের করে কি করব, ইউরোপের উপহার লিখব, যে ইউরোপ আমাদেরকে কি উপহার দিল সে বিষয়টা আমরা কি করব, সে বিষয়টা আমরা একটু দেখব আর কি। তো যারা লাইভে আছেন খাতায় লিখুন ইউরোপের উপহার। মনে আছে দক্ষিণ আমেরিকা 4টা দিয়েছিল, উত্তর আমেরিকা 4টা দিয়েছিল, এশিয়া এসে একাই দিয়েছে 8টা। এবার ইউরোপ তাহলে কয়টা দিবে সেটা আমরা একটু কি করি, দেখবার চেষ্টা করি। আশা করি আপনারা খাতা বের করেছেন এবং খাতায় লিখছেন ইউরোপের উপহার। 1 নম্বর উপহার লেখেন, ইউরোপ আমাকে দিয়েছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ দেশ, তাহলে সেটি হবে রাশিয়া। তাহলে 1 নম্বর উপহার আমরা লিখছি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দেশ, সেটি কি হবে, লিখে ফেলুন রাশিয়া। তাহলে 1 নম্বরে লিখে ফেলবেন পৃথিবীর সবচেয়ে বৃহৎ দেশ কোনটি, পৃথিবীর সবচেয়ে বৃহৎ দেশ রাশিয়া, যেটা ইউরোপ আমাকে দিয়েছে। সবসময় উপহার কি বড় কিছুই উপহার হয়? একটা ছোট চকলেট দিলেও সেটাও তো অনেক বড় কি হয়, একটা ছোট চকলেট দিলে সেটাও অনেক বড় উপহার হয়। যেমন আপনাদেরকে দেখাই, যে আজকে আমার একটা স্টুডেন্ট দেখা করতে এসে আমাকে এই যে এতগুলো গোলাপ ফুল দিয়েছে, ফলে এইটা আমার কাছে অনেক বড় একটা কি, অনেক বড় একটা উপহার আর কি। কথা বুঝতে পেরেছেন, অনেক বড় একটা উপহার। তো সুতরাং উপহার যে সবসময় অনেক বড় বড় কিছু হবে এমন না, অনেক ছোট ছোট জিনিসও কিন্তু অনেক বড় বড় কি হয়, অনেক বড় বড় উপহার হয়। তো সবচেয়ে ছোট জিনিসটা দিছে ভ্যাটিকান সিটি, সেটাও একটা কি, সেটাও একটা উপহার। সো আরেকটা উপহার লেখেন, সবচেয়ে ছোট দেশ, সবচেয়ে ছোট দেশ কোনটা হবে, সবচেয়ে ছোট দেশ হবে ভ্যাটিকান সিটি, ফলে কি হবে, সেটিও একটি উপহার। তাহলে আমরা একটা উপহার দেখেছি সবচেয়ে বড় দেশ রাশিয়া, এটি একটি উপহার। আমরা একটি উপহার দেখেছি সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি, সেটি তাহলে একটি কি, সেটি একটি উপহার। 3 নাম্বার উপহার আপনারা লিখবেন পৃথিবীর সবচেয়ে বেশি ফুল উৎপাদন হয় নেদারল্যান্ডে, সুতরাং সেটা ইউরোপে রয়েছে। পৃথিবীর সবচেয়ে বেশি ফুল উৎপাদন হয় নেদারল্যান্ডে, সুতরাং সেটি একটি আসলে কি, উপহার। সো আমরা বেশি এগোবো না, আমরা ইউরোপ মহাদেশ থেকে জাস্ট 3টি উপহার আপনাদেরকে দিলাম। সবচেয়ে বড় দেশ দিয়েছি, সবচেয়ে ছোট দেশ দিয়েছি, এবং পৃথিবীর সবচেয়ে বেশি ফুল উৎপাদন হয় কোথায়, নেদারল্যান্ডে, সেটি কিন্তু আপনাদেরকে কি করেছি, হ্যাঁ সেটি কিন্তু আপনাদেরকে আমি দিয়েছি আর কি। তো যারা লাইভে আছেন, লাস্ট ইউরোপ থেকে বেরিয়ে যেতে তাহলে আমাকে একটু উত্তর দিয়ে যান তো, ইউরোপের রণক্ষেত্র তাহলে কে, প্লিজ কমেন্ট করুন, ইউরোপের রণক্ষেত্র তাহলে কে, বা ইউরোপের বাফার স্টেট কে, ইউরোপের ককপিট কে, হতে পারে ককপিট, হতে পারে রণক্ষেত্র, হতে পারে বাফার স্টেট, কে সে, প্লিজ একটু কমেন্ট করুন। ইউরোপের রণক্ষেত্রকে, ককপিটকে, বাফার স্টেটকে, প্লিজ একটু এই তো কমেন্ট এসেছে বেলজিয়াম, হাইরে যুদ্ধ হয়েছে, চুলটুল সব পড়ে গেছে, বেল হয়ে গেছে, কি হবে সেটা, বেলজিয়াম। তাহলে ইউরোপের ককপিট বলুন, ইউরোপের রণক্ষেত্র বলুন, বাফার স্টেট বলুন, সেটা কি হবে, বেলজিয়াম হবে। ক্লিয়ার? ঠিক আছে বন্ধুরা, চলুন এবার ইউরোপের নিচে চলে আসি আফ্রিকাতে। কিন্তু ইউরোপের নিচে যখন চলে আসবো আফ্রিকাতে, যখন আমরা ইউরোপের নিচে আফ্রিকাতে চলে আসব, আমি ইতোপূর্বের একটা ক্লাসে বলেছিলাম যে ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করে দিয়েছে কি, দেখি তো মনে আছে না, কমেন্ট করেন তো, যে এই ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করে দিয়েছে কে, প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানান। ইউরোপ থেকে আফ্রিকাকে কে পৃথক করেছে, বা কারা কারা পৃথক করেছে, প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানান যে ইউরোপ থেকে আফ্রিকাকে কারা কারা পৃথক করেছে, কমেন্ট করুন। ইউরোপ থেকে আফ্রিকাকে কারা কারা পৃথক করেছে, একটু কমেন্ট করুন। হ্যাঁ, ভূমধ্যসাগর, প্রিয়া চৌধুরী ধন্যবাদ। সাব্বির হোসেন রিফাত লিখেছেন ভূমধ্যসাগর, অথই সাগর, সে নিজেই যেহেতু সাগর তাই ভূমধ্যসাগর না লিখে সে লিখেছে জিব্রাল্টার প্রণালী, ধন্যবাদ। স্বর্ণালী লিখেছেন ভূমধ্যসাগর, মিতু আক্তার নিশিও লিখেছেন ভূমধ্যসাগর, ভেরি গুড। আমরা আরেকটা তথ্য জেনে রাখবো, আমরা প্রণালী ক্লাসের দিন আরো পড়বো
যে ভূমধ্যসাগর যেমন পৃথক করেছে, এইখানে একটা প্রণালী আছে, জিব্রাল্টার প্রণালী। হ্যাঁ, যেটা অথৈ সাগর কমেন্ট করেছে, জিব্রাল্টার প্রণালী এবং ভূমধ্যসাগর উভয়ই কিন্তু ইউরোপ থেকে আফ্রিকাকে কি করেছে, পৃথক করেছে। আমি এখন প্রণালীতে নেইনি কেন, কারণ 2 নম্বর লেকচারে প্রণালী পড়বো, তখন আবার আমরা কি করে নিব, দেখে নিব। আচ্ছা, তো এইদিকে আরেকটা প্রশ্ন যদি আপনাদেরকে করি, যে আমাদের এই এশিয়া, আমি এত প্রশ্ন করার মূল কারণ কি, আমি প্রশ্নোত্তর পর্ব খেলছি যাতে এই মানচিত্র বা আন্তর্জাতিক ক্লাসে ক্লাসে পড়া হয়ে যায়, রুমে জাস্ট একটু ম্যাপ দেখে বুঝে পড়লে পড়াটা যাতে ঠিকঠাক থাকে। আমার এই এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে কে, সরি আফ্রিকাকে, এশিয়া থেকে আফ্রিকাকে কে পৃথক করেছে, কোন সাগর পৃথক করেছে, জাস্ট ওটুকি লেখেন। এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে কে, মানে কোন সাগর, এইটা এবার একটু কমেন্ট করেন তো, যে এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে কোন সাগর, প্লিজ একটু কমেন্ট করুন। ইয়েস, এখন কমেন্ট আসেনি, যে আমি বলেছি এশিয়া থেকে আফ্রিকাকে। হ্যাঁ, কমেন্ট এসেছে এবার, জাহিদুল ইসলাম, প্রিয়া চৌধুরী, পূজা দেবী, স্বর্ণালী স্বর্ণা, মিতু আক্তার, নিশি, সবাই লিখেছেন লোহিত সাগর। অর্থাৎ আমাদের এশিয়া থেকে আফ্রিকাকে কেটে দিয়েছে, পৃথক করেছে লোহিত সাগর। ধন্যবাদ যারা কমেন্ট করেছেন লোহিত সাগর। আশা করছি আপনারা পড়ছেন, এবং আমি বারে বারেই বলছি যে ম্যাপ যত ভালো করে পড়বেন, আন্তর্জাতিকের দখল তত আস্তে আস্তে ভালো আসবে। তো এটা আফ্রিকা মহাদেশ, যেটাকে বলা হয় পূর্বের একটি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। এটি আফ্রিকা মহাদেশ, আমি বলেছি পূর্বের একটি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, বা এটাকে বলা হয় বৃহৎ আকৃতির একটি চিড়িয়াখানা। তাহলে পূর্বের অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বা পূর্বের বৃহৎ আকৃতির একটি চিড়িয়াখানা কোন মহাদেশ, সেটি কিন্তু আফ্রিকা মহাদেশ। তবে হ্যাঁ, আফ্রিকা মহাদেশে সিগনিফিকেন্ট বিষয় হচ্ছে এই মহাদেশে সবচেয়ে বেশি কি রয়েছে, স্বাধীন দেশ রয়েছে। এবং আমরা জানি যে আফ্রিকা মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা রয়েছে কিন্তু 54টি। কতটি রয়েছে আফ্রিকা মহাদেশে, আমরা বলেছি স্বাধীন দেশের সংখ্যা কতটি রয়েছে, আমরা দেখেছি আফ্রিকা মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা রয়েছে কিন্তু 54টি। ঠিক আছে, ওকে, ভালো। আফ্রিকার সবচেয়ে বড় দেশ আলজেরিয়া, অত বড় দেশের দরকার আছে, আলজেরিয়া, আলজেরিয়া, আলজেরিয়া থেকে কি আলজেরিয়া। আফ্রিকার সবচেয়ে বড় দেশ কোনটা, আলজেরিয়া। মনে রাখবেন আফ্রিকার সবচেয়ে বড় দেশ কোনটা, আমরা বলেছি আলজেরিয়া। ক্লিয়ার আপনারা, আফ্রিকার সবচেয়ে বড় দেশ কোনটা, আলজেরিয়া, আলজেরিয়া। আর যার ঘরে বেশি সন্তান আছে তার ইন্দ্রের সন্তান কম, আরো হলে নাকি ভালো হয়, নাই নাই নাই, আরো দরকার নাই, নাই থেকে নাইজেরিয়া। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে নাইজেরিয়া। মনে রাখতে হবে একটি কথা, যে আফ্রিকার সবচেয়ে আয়তনে বড় হলো আলজেরিয়া, আলজেরিয়া, অত বড় হওয়ার দরকার আছে, আলজেরিয়া। আর সবচেয়ে জনসংখ্যায় বড় নাইজেরিয়া, সবচেয়ে জনসংখ্যায় বড় নাইজেরিয়া, আর আয়তনে বড় কোনটা, আলজেরিয়া। তাহলে আপনারা দেখেছেন যে আমাদের আফ্রিকা মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা রয়েছে কতটি, 54টি রয়েছে। ঠিক আছে, এবং এই যে 54টি স্বাধীন দেশের সংখ্যা রয়েছে আফ্রিকা মহাদেশে, এই 54টির মধ্যে আয়তনে বড় কিন্তু কি বলেছি, আলজেরিয়া, আর জনসংখ্যায় বড় নাইজেরিয়া। একটা তথ্য একটু লিখে রাখবেন খাতাতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত, অর্থাৎ সালটা হচ্ছে 1945 সাল পর্যন্ত, 1945 সাল পর্যন্ত আফ্রিকাতে স্বাধীন দেশ ছিল মাত্র 3টি। প্রশ্নটা কিন্তু হতে পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত আফ্রিকাতে স্বাধীন দেশ মাত্র কয়টি ছিল, মাত্র 3টি ছিল। তাহলে 45 সালের পর থেকে 51টা দেশ কি হয়েছে, আফ্রিকা থেকে স্বাধীন হয়েছে। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত মাত্র 3টি স্বাধীন দেশ ছিল আফ্রিকার। আরেকটি তথ্য লিখে রাখবেন, সে তথ্যটি হলো আফ্রিকার সবচেয়ে প্রথম স্বাধীনতা প্রাপ্ত দেশ হচ্ছে লাইবেরিয়া। এই যে এখানে লাইবেরিয়া রয়েছে, লিখে রাখুন তথ্যটি, যে আফ্রিকার সবচেয়ে প্রথম স্বাধীনতা প্রাপ্ত দেশ হচ্ছে লাইবেরিয়া। আপনারা লিখে ফেলুন যে আফ্রিকার সবচেয়ে প্রথম স্বাধীনতা প্রাপ্ত দেশ কোনটি, সবচেয়ে প্রথম স্বাধীনতা প্রাপ্ত দেশ হচ্ছে লাইবেরিয়া। আমি একটা গল্প বলবো, তার আগে আপনারা একটু লিখে নিন যে আফ্রিকার সবচেয়ে প্রথম স্বাধীন হয়েছে কোন দেশ, আফ্রিকার সবচেয়ে প্রথম স্বাধীন হয়েছে লাইবেরিয়া। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে
যে আফ্রিকার সবচেয়ে প্রথম স্বাধীনতাপ্রাপ্ত দেশ কোনটি? আফ্রিকার সবচেয়ে প্রথম স্বাধীনতাপ্রাপ্ত দেশ হচ্ছে লাইবেরিয়া। আচ্ছা, তাহলে বন্ধুরা লিখেছেন আশা করি যে আফ্রিকার সবচেয়ে প্রথম স্বাধীনতাপ্রাপ্ত দেশ কোনটি? সবচেয়ে প্রথম স্বাধীনতাপ্রাপ্ত দেশ কিন্তু লাইবেরিয়া। আচ্ছা, একটা তথ্য আমাকে আরেকটা তথ্য আমরা একটু লেখার চেষ্টা করব যে আফ্রিকার প্রথম স্বাধীনতাপ্রাপ্ত দেশ লাইবেরিয়া যেমন ঠিক তেমনি লাইবেরিয়াকে বলা হয় দাসদের পীঠস্থান, অর্থাৎ কৃষ্ণাঙ্গ দাসদের। কৃষ্ণাঙ্গ এটা কত সাল অথই সাগর, এখন এটার মধ্যে যাব না, কারণ আমরা আফ্রিকার দেশগুলোর ইতিহাস পড়বো আবার পরবর্তী ক্লাসে, তখন দেখব। কিন্তু আমরা বলেছি যে আফ্রিকার সবচেয়ে প্রথম স্বাধীনতাপ্রাপ্ত দেশ লাইবেরিয়া, এবং আমরা মনে রাখতেই পারি যে কৃষ্ণাঙ্গ দাসদের পীঠস্থান হলো লাইবেরিয়া। আসলে যখন ইংরেজরা আমেরিকা গড়ে তুলেছিল, এই আমেরিকা পড়াবো একটা সময়, তখন দেখবেন যে তখন এই পর্তুগিজরা তারা ছিল কি আফ্রিকা থেকে মানুষ ধরে নিয়ে যে বিক্রি করত এই আমেরিকার বাজারে। তা আমেরিকার পঞ্চম প্রেসিডেন্ট জেমস মনরো তিনি যখন ক্ষমতায়, তিনি এই আমেরিকার দাসদেরকে, কালো চামড়ার মানুষদেরকে বললেন যে তোমাদেরকে আবার আফ্রিকা ফিরিয়ে দিব। তো তখন কালো চামড়ার মানুষরা বললো আপনারা তো আর আমাদেরকে নিয়ে আসেননি, কোন আমলে বাপদাদাদেরকে নিয়ে এসেছিলেন, ওখানে দিলে আমরা কি করব। তখন এই জেমস মনরো কি করলেন, এই লাইবেরিয়া জায়গাটা কিনলেন এবং তিনি এই কৃষ্ণাঙ্গ দাসদেরকে কি করলেন, পাঠিয়ে দিলেন এবং আমেরিকা লাইবেরিয়াকে স্বাধীন করে দিল। তাই পৃথিবীর প্রথম, আফ্রিকার প্রথম স্বাধীনতাপ্রাপ্ত দেশ হচ্ছে লাইবেরিয়া। তাই কৃষ্ণাঙ্গ দাসদের পীঠস্থান যদি পরীক্ষাতে প্রশ্ন আসে, সেটি হচ্ছে কৃষ্ণাঙ্গ দাসদের পীঠস্থান যদি বলা হয়, সেটি হবে কিন্তু লাইবেরিয়া। মনে থাকবে তো, কৃষ্ণাঙ্গ দাসদের পীঠস্থান তাহলে কোনটি? সেটি হবে কি লাইবেরিয়া। আফ্রিকার মুক্তভূমি তাহলে কোনটি? আফ্রিকার মুক্তভূমি হচ্ছে লাইবেরিয়া। তাহলে আফ্রিকা মহাদেশে আজকে 54টা সবচেয়ে বেশি স্বাধীন দেশ আছে, প্রথম স্বাধীন দেশটাই ছিল কিন্তু তাহলে লাইবেরিয়া। ওকে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কিন্তু মাত্র 3টে স্বাধীন দেশ ছিল, অথচ আজকে এসে স্বাধীন দেশ আছে কতটি? আজকে এসে স্বাধীন দেশ আছে কিন্তু 54টি। ঠিক আছে, তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন হয় আফ্রিকার মুক্তভূমি লাইবেরিয়া, দাসদের পীঠস্থান লাইবেরিয়া, আফ্রিকার সবচেয়ে প্রথম স্বাধীনতাপ্রাপ্ত দেশ লাইবেরিয়া, জনসংখ্যায় বড় নাইজেরিয়া, নাই জনসংখ্যা নাই, আয়তনে বড় আলজেরিয়া। তো এই আফ্রিকা মহাদেশের সিং বা সূর্য শৃঙ্গ বলা হয়ে থাকে। মনে রাখতে হবে আফ্রিকার সিং, যেটাকে হর্নস অফ আফ্রিকা বলে। মনে রাখবেন আপনারা একটি কথা, সে কথাটি হচ্ছে কি হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে বন্ধুরা আমরা যে জায়গাতে ছিলাম সেটা হচ্ছে যে আমাদের আফ্রিকা মহাদেশের, হ্যাঁ এই যে হলুদ অংশটা, হ্যাঁ এটা পুরোটাই আমেরিকা। ঠিক আছে, হ্যাঁ যিনি লিখে রেখেছেন এই হলুদ অংশটা পুরোটাই আসলে কি আমেরিকা আর কি। তাহলে আফ্রিকার মুক্তভূমি বা কৃষ্ণাঙ্গ দাসদের পীঠস্থান কিন্তু লাইবেরিয়া, সেটা দেখেছি আমরা। আচ্ছা, এখন যে প্রশ্নটি আপনাদের কাছে করতে চাই বা যে প্রশ্নটির কথা আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে আমাদের এই যে আফ্রিকা মহাদেশ আমরা দেখছি বন্ধুরা, এই আফ্রিকা মহাদেশের শিং বা হর্নস অফ আফ্রিকা বলা হয় কিন্তু মূলত এই যে ইথিওপিয়া এবং সোমালিয়াকে। দেখবেন ম্যাপ থেকে এই দুইটা শিংয়ের মতো বাড়ায় গিয়েছে, ইথিওপিয়া এবং কি বলা হচ্ছে সোমালিয়াকে, এই জন্য হর্নস অফ আফ্রিকা। দেখবেন ম্যাপে এরকম শিংয়ের মতো বাড়ায় গেছে দুইটা, তাহলে এই হর্নস অফ আফ্রিকা বলা হচ্ছে কাকে? ইথিওপিয়াকে এবং সোমালিয়াকে। মনে রাখবেন হর্নস অফ আফ্রিকা নামে পরিচিত মূলত ইথিওপিয়া এবং কি বলা হয়েছে সোমালিয়া। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে হর্নস অফ আফ্রিকা কোনটি? ইথিওপিয়া এবং সোমালিয়া। এবং আফ্রিকা মহাদেশের সবচেয়ে সম্পদশালী দেশ হচ্ছে সাউথ আফ্রিকা। আফ্রিকা মহাদেশের আমরা কি বলছি বন্ধুরা, সবচেয়ে সম্পদশালী দেশ কোনটি হবে? আফ্রিকা মহাদেশের সবচেয়ে সম্পদশালী দেশ হবে কিন্তু সাউথ আফ্রিকা। কেন সবচেয়ে সম্পদশালী দেশ সাউথ আফ্রিকা? তার কারণ পৃথিবীতে যদি 100টা হীরা পাওয়া যায়, তার 60টা হীরা পাওয়া যায় কিম্বার্লিতে। পৃথিবীতে যদি 100টা হীরা পাওয়া যায়, আমরা দেখেছি তার 60টি হীরাই পাওয়া যায় কোথায়?
তার 60টি হীরাই পাওয়া যায় কিন্তু কিম্বার্লিতে। আর এই কিম্বার্লিকে বলা হয় হীরক খনি। হ্যাঁ, আর এই কিম্বার্লিটা রয়েছে এই সাউথ আফ্রিকাতে। তাহলে আফ্রিকার 54টা স্বাধীন দেশের মধ্যে সবচেয়ে সম্পদশালী দেশ বা শিল্পোন্নত দেশ কিন্তু সাউথ আফ্রিকা, যারা ক্রিকেট খেলে। কারণ পৃথিবীতে সাউথ আফ্রিকাতে কিম্বার্লি নামক একটি স্থান রয়েছে, যেখানে পৃথিবীর 100টা হীরার 60টি হীরাই কিন্তু পাওয়া যায় এই কিম্বার্লি হীরক খনিতে, যেটি সাউথ আফ্রিকাতে রয়েছে। তাহলে কিম্বার্লি হীরক খনি কোথায়? আমরা দেখেছি সাউথ আফ্রিকাতে রয়েছে। কিম্বার্লি হীরক খনিটা কোথায় রয়েছে? আমরা দেখেছি সাউথ আফ্রিকাতে রয়েছে। এছাড়াও সাউথ আফ্রিকাতে রয়েছে একটি শহর জোহানেসবার্গ। জোহানেসবার্গ সাউথ আফ্রিকাতে রয়েছে একটি শহর, আমরা বলেছি জোহানেসবার্গ। মনে রাখতে হবে একটি তথ্য, সে তথ্যটি হচ্ছে যে জোহানেসবার্গ হচ্ছে স্বর্ণনগরী। তো সাউথ আফ্রিকা এমন একটা মাল দেশ, যে দেশে হীরা খনিও আছে, স্বর্ণের খনিও রয়েছে। কিম্বার্লি হলো হীরক খনি, স্বর্ণনগরী হলো জোহানেসবার্গ। তো যারা লাইভে আছেন তারা এবার দ্রুত ফুস করে কমেন্ট করুন যে এই জোহানেসবার্গ এবং কিম্বার্লি এই দুটি কোন দেশে অবস্থিত। জোহানেসবার্গ এবং কিম্বার্লি, একটা হীরক খনি একটা স্বর্ণ খনি, এই দুটো কোন দেশে অবস্থিত? প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানান যে জোহানেসবার্গ এবং কিম্বার্লি হীরক খনি এই দুটোই কোথায় অবস্থিত। দ্রুত আমাকে কমেন্ট করে জানান যে জোহানেসবার্গ এবং কিম্বার্লি হীরক খনি এই দুটো আমরা বলেছি কোথায় অবস্থিত। আমরা দেখছি সাউথ আফ্রিকা। ভেরি গুড, কমেন্ট আসছে যে জোহানেসবার্গ এবং কিম্বার্লি হীরক খনি এই দুটোই কোথায় রয়েছে বন্ধুরা? ফাইন, এই দুটোই রয়েছে কিন্তু দক্ষিণ আফ্রিকাতে, অর্থাৎ সাউথ আফ্রিকাতে রয়েছে। তাহলে জোহানেসবার্গ এবং কিম্বার্লি হীরক খনি দুটোই কোথায় রয়েছে? সাউথ আফ্রিকাতে রয়েছে। এবং আমরা এটাও বলেছি কিন্তু যে আফ্রিকা মহাদেশের সবচেয়ে সম্পদশালী দেশ কিন্তু, আফ্রিকা মহাদেশের সবচেয়ে সম্পদশালী দেশ আমরা কি দেখেছি? আমরা দেখেছি সাউথ আফ্রিকা। আচ্ছা, এইবার যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে এই সাউথ আফ্রিকাতে দক্ষিণ আফ্রিকার একটি শহর আছে, হ্যাঁ, যে শহরের নাম ইস্ট লন্ডন। একবার বিসিএস এ এসেছিল, খুব সম্ভবত 28তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতে এসেছিল ইস্ট লন্ডন। এখন ইস্ট লন্ডন বললে তো মানুষ এই যে যুক্তরাজ্যের রাজধানী, ইংল্যান্ডের রাজধানী লন্ডন মনে করবে, এটাই স্বাভাবিক। ইস্ট লন্ডন মনে করলে মানুষ যুক্তরাজ্য বা ইংল্যান্ডের রাজধানী মনে করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু ইস্ট লন্ডন এটি একটি বন্দর, এটি সাউথ আফ্রিকাতে অবস্থিত। ইস্ট লন্ডন বন্দরটি কোথায় অবস্থিত? মনে রাখতে হবে সাউথ আফ্রিকাতে অবস্থিত। ঠিক আছে বন্ধুরা, তাহলে ইস্ট লন্ডন বন্দরটি কোথায় অবস্থিত? আমরা বলেছি এটি সাউথ আফ্রিকাতে অবস্থিত। ক্লিয়ার আপনারা? ইস্ট লন্ডন কোথায়? সাউথ আফ্রিকাতে। এবার চলুন, এবার আমরা দক্ষিণ আফ্রিকার একটু উপহার দেখে আসি। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকা বলছি কেন, আফ্রিকা মহাদেশের উপহার আমরা কি করে আসি একটু দেখে আসি। যারা লাইভে আছেন চলুন এবার আমরা একটু চলে যাব কোথায়? আফ্রিকা মহাদেশের উপহারে। ঠিক আছে, যারা আমরা লাইভে আছি এবার আমরা খাতা নিয়ে আবার বসবো। আফ্রিকা আমাদেরকে কি কি উপহার দিয়েছে প্লিজ আমরা সে বিষয় নিয়ে একটু কি করব, আলাপচারিতা করব। আফ্রিকা মহাদেশের উপহার। আফ্রিকা আমাকে প্রথম যে উপহারটা দিয়েছে, সবচেয়ে বেশি স্বাধীন দেশ, লেখেন সবচেয়ে বেশি স্বাধীন দেশ আফ্রিকা মহাদেশে আছে, 54টি রয়েছে। তাহলে আফ্রিকা সবচেয়ে প্রথম আমাকে উপহার দিয়েছে সবচেয়ে বেশি স্বাধীন দেশ। সংখ্যায় কতটি বলেছি? 54টি বলেছি। তাহলে আফ্রিকা আমাকে উপহার দিয়েছে সবচেয়ে বেশি স্বাধীন দেশ, সংখ্যায় কতটি? 54টি। 2 নম্বর উপহারে চলেন। 2 নম্বর আফ্রিকা আমাকে যেটা উপহার দিয়েছে, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নদী নীল নদ। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নদী নীল নদ, যেটা নাম নীল নদ নামে যেটি খ্যাত, হ্যাঁ, যেটি ভিক্টোরিয়া পর্বত থেকে উৎপন্ন, জলপ্রপাত থেকে উৎপন্ন হয়ে ভূমধ্যসাগরে পড়েছে প্রায় 11টা দেশের উপর দিয়ে। আমরা জলভাগ পড়বো তো 2 নম্বরে, তখন গেলে ক্লিয়ার হব। কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় নদী কোনটি? নীল নদ, যেটি কিন্তু আমাদেরকে কে দিয়েছে? যেটি আমাদেরকে দিয়েছে কিন্তু আফ্রিকা মহাদেশ। তাহলে মনে রাখতে হবে আফ্রিকা মহাদেশ আমাদেরকে দিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় নদী, সবচেয়ে বেশি স্বাধীন দেশ। আরেকটি উপহার দিয়েছে, দুঃখ উপহার দিয়েছে, দুঃখ। ঠিক আছে, দুঃখটা কি? এই আফ্রিকা মহাদেশের উত্তরাংশে রয়েছে সাহারা মরুভূমি। কি মরুভূমি রয়েছে? সাহারা মরুভূমি। এই সাহারা মরুভূমি কিন্তু আফ্রিকাতে অবস্থিত, যেটাকে কিন্তু আফ্রিকার দুঃখ বলা হয়। সাহারা মরুভূমিকে আফ্রিকার দুঃখ বলা হয়। মনে রাখতে হবে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি, তো আফ্রিকারও বড় মরুভূমি সাহারা মরুভূমি।
এটিও কিন্তু একটি উপহার, কারণ সবচেয়ে বড় মরুভূমি, দুঃখ মাঝে মাঝে উপহার হয়। একটা গান আমরা শুনিনি যে দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক, তো সেইটাই আর কি। তাহলে সবচেয়ে বড় মরুভূমি দিয়েছে, সবচেয়ে বড় নদী দিয়েছে, এবং সবচেয়ে বেশি স্বাধীন দেশ দিয়েছে আফ্রিকা। এবং আরেকটি উপহার আমি দিব, সেটি হচ্ছে, আচ্ছা আর দিব না, তিনটাই থাকবে, কারণ ইউরোপেও আমরা তিনটা দেখেছি, আফ্রিকাতেও কয়টা, তিনটা। এখানে চারটা চারটা দেখলাম, এখানে দেখেছি তিনটা তিনটা, আর এশিয়া একাই গোল মেরে দিছে কয়টা, আটটা। আর এই কারণে আমরা ওশেনিয়াতে যে আর সেরকম কোনো উপহার পাবো না। লাস্ট আমাদের আজকের পঠিত বিষয়, সেটি হচ্ছে ওশেনিয়া মহাদেশ। কোন মহাদেশ? ওশেনিয়া মহাদেশ। তো ওশেনিয়া মহাদেশে ঢোকবার আগে একটু কমেন্ট করে যাবেন, আফ্রিকার দুঃখ নামে পরিচিত কে? একটু কমেন্ট করে যান আমাকে, আফ্রিকার দুঃখ নামে পরিচিত কে? প্লিজ কমেন্ট করুন, আফ্রিকার দুঃখ কে? একটু কমেন্ট করে আমাকে জানান। আমি একটি প্রশ্ন করেছিলাম, আফ্রিকার দুঃখ কে? প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানান আপনারা যে আফ্রিকার দুঃখ কে? ইয়েস, কমেন্ট এসেছে সাহারা মরুভূমি, ধন্যবাদ। নায়িকাও আছে কিন্তু বাংলাদেশে একটা সাহারা, শাকিব খানের নায়িকা সাহারা। তো যাই হোক, এটা সাহারা মরুভূমি। আফ্রিকার কাকে বলেছে? আফ্রিকার দুঃখ হচ্ছে কোন মরুভূমি? আফ্রিকার দুঃখ নামে খ্যাত সাহারা মরুভূমি। তো লাস্ট আমরা আজকে চলে যাচ্ছি ওশেনিয়া মহাদেশে। ওশেনিয়া মহাদেশে আসলে বোঝবার শুনবার তেমন একটা কিছু নেই, যেটুক আছে সেটুকু আমরা কি করি, একটু দেখবার চেষ্টা করি। আর আমি একটা কথা বলেছি যে আমরা এগুলো দেশের ইতিহাসে যাব আরো সামনের লেকচারগুলোতে। জাস্ট পৃথিবীর একটা প্রাথমিক পরিচিতি চলতেছে, জাস্ট প্রাথমিক। আর্টসের স্টুডেন্টরা হয়তো এখান থেকে অনেক কিছু জানেন, কিন্তু সায়েন্সের স্টুডেন্টরা যারা সায়েন্স এবং কমার্সে আছেন, তারা এই যে পৃথিবীর ম্যাপ সম্পর্কে জানছেন, তাদের কাছে কিন্তু এটা হিউজ। তারা ভাবছে যে অনেক কিছু কি করে ফেলেছি, শিখে ফেললাম বা শিখছি। সবে তো শুরু, এখন তো প্রাইমারি লেভেলে আছে। হ্যাঁ, প্রাইমারি থেকে হাই স্কুলে যাব, হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করে কলেজ যাব, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় যাব, লাস্টে গিয়ে এমফিল পিএইচডি করব, তাই না? এখন তো প্রাইমারি লেভেলে আমরা আছি আর কি। তো প্রাইমারি লেভেলে থাকতে থাকতে আমরা চলে গেলাম কোথায়? ওশেনিয়াতে। হ্যাঁ, আমরা সবাই জানি দ্বীপ মহাদেশ নামে খ্যাত কোনটা? হ্যাঁ, আমরা দেখেছি বন্ধুরা যে আমাদের দ্বীপ মহাদেশ নামে তাহলে খ্যাত কোনটা? আমাদের দ্বীপ মহাদেশ নামে খ্যাত কিন্তু আমাদের ওশেনিয়া মহাদেশ। জানেন, সবচেয়ে ছোট মহাদেশ ওশেনিয়া, অথচ এই ওশেনিয়াকেও 5 ভাগে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। ওশেনিয়ার ভাগ কয়টা? 5টা। এশিয়াও 5টা, আমাদের ইউরোপও 5টা, আমাদের ওশেনিয়াও কয়টা? আমাদের ওশেনিয়াও হচ্ছে বন্ধুরা 5টা। আর এদিকে একটি ঘটনা হচ্ছে যে আমাদের আফ্রিকাকেও কিন্তু ভাগ করা হয়েছে 5 ভাগে। তাহলে দেখেন, এইদিকে যেটা আছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, ওশেনিয়া, এই সবগুলা কি ভাগ করা হয়েছে কয় ভাগে? 5 ভাগে। আর এদিকে উত্তর আমেরিকাকে জাস্ট 3 ভাগে, আর দক্ষিণ আমেরিকা তো ওর তো কোনো ভাগ টাগের দরকারই পড়ে নাই। তাহলে ওশেনিয়াকে ভাগ করা হয়েছে 5 ভাগে। 1 নাম্বার ভাগ হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, অর্থাৎ ওশেনিয়ার সবচেয়ে বড় দেশ কিন্তু অস্ট্রেলিয়া। 1 নম্বরে অস্ট্রেলিয়া, 2 নম্বরে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড। তাহলে ওশেনিয়ার সবচেয়ে বড় দেশ কোনটা? ওশেনিয়ার সবচেয়ে বড় দেশ অস্ট্রেলিয়া। এই যে অস্ট্রেলিয়া, এই সবুজ কালারের, এটা অস্ট্রেলিয়া। সেকেন্ডে আমরা চলে গেছি নিউজিল্যান্ড। 3 নাম্বার একটা মেয়ের নাম লিখবো, পলি। পলি, পলি থেকে পলিনেশিয়া। পলিনেশিয়া। আচ্ছা, 3 নাম্বার আমরা কি লিখেছি বন্ধুরা? পলিনেশিয়া। পলির মেলা, একটা সূত্র মনে রাখবো, পলির মেলা মাইক্রো আছে। পলি নামে একটা মেয়ে আছে, সেই পলি নামে মেয়েটার অনেকগুলো মাইক্রোবাস আছে। তাহলে পলি থেকে পলিনেশিয়া, মেলা থেকে মেলানেশিয়া। মেলানেশিয়া। আর মাইক্রো থেকে মাইক্রোনেশিয়া। মাইক্রোনেশিয়া।
পলির মেলা মাইক্রো আছে, পলির মেলা মাইক্রো আছে, পলির মেলা মাইক্রো আছে। তো এই ওশেনিয়াকে আমরা টোটাল 5টি ভাগে ভাগ করেছি: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পলিনেশিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া। তো অস্ট্রেলিয়া অঞ্চলে একটাই দেশ আছে, সেটা হলো অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড অঞ্চলে একটাই দেশ আছে, সেটা হলো নিউজিল্যান্ড। আর পলিনেশিয়াতে হবে কয়টা? 3টা দেশ আছে। মেলানেশিয়াতে আছে 4টা, মাইক্রোনেশিয়াতে আছে 5টা। তাহলে 5 4 9, 9 3 12, 13 14। তাহলে এই যে ওশেনিয়াতে স্বাধীন দেশ আছে 14টা। অস্ট্রেলিয়া অঞ্চলে একটা, নিউজিল্যান্ড অঞ্চলে একটা, পলি পলি 3, মেলা 4, মাইক্রো 5। ঠিক আছে, কি সুন্দর 3 4 5। পলির মেলা মাইক্রো আছে, পলির মেলা মাইক্রো আছে। তো দেখেন এই যে অস্ট্রেলিয়া, তাহলে এটা এটা একটা অঞ্চল গেল অস্ট্রেলিয়া জাস্ট। এই যে দেখেন নিউজিল্যান্ড, ঠিক আছে, সো এটা নিউজিল্যান্ড চলে গেল। 3 নাম্বার পলিনেশিয়া। আমরা বলেছি পলিনেশিয়াতে কয়টা দেশ আছে? 3টা আছে। হ্যাঁ, সামোয়া, টোঙ্গা, টুভ্যালু। ঠিক আছে, অর্থাৎ সামোয়া, টোঙ্গা এবং আরেকটা কি বলতেছি বন্ধুরা? টুভ্যালু। এই যে টুভ্যালু, সামোয়া, টোঙ্গা, এই জায়গাটাকে আমি কি বলতেছি? এই জায়গাটাকে বলতেছি পলিনেশিয়া। আচ্ছা, মেলানেশিয়া। মেলানেশিয়াতে আছে কয়টা? 4টা। এই যে 4টার মধ্যে কি কি? 4টার মধ্যে সোলোমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, ফিজি। কথা বুঝতে পেরেছেন? সোলোমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, তারপর আমরা কি দেখলাম? ফিজি দেখলাম। হ্যাঁ, মেলানেশিয়া, পাপুয়া নিউগিনি, এগুলো মূলত কোন অঞ্চলে? মেলানেশিয়া। আর এই যে উপরে 5টা আছে: পালাও, মাইক্রোনেশিয়া, নাউরু, মার্শাল দ্বীপপুঞ্জ, কিরিবাতি। এই উপরের 5টা। তাহলে উপরে আছে মাইক্রো, নিচে আছে কি? মাইক্রো নিচে আছে আমরা দেখছি মেলা, আর পলি আছে ডাইনে। ঠিক আছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। তাহলে এই খুব সিম্পল। মোট কথা ওশেনিয়া অঞ্চলে যে দ্বীপগুলো আছে, দ্বীপগুলোর নামগুলো একটু বারে বারে কি করতে হবে? দ্বীপগুলোর নামগুলো একটু বারে বারে আপনাদেরকে দেখতে হবে। কেন বারে বারে দেখতে হবে? কারণ হুট করে একটা দেশের নাম দিয়ে বলতে পারে যে দেশটি কোন অঞ্চলে। তাহলে আমরা যেমন বলতেছি যে এই যে দেখেন, আমরা আমরা বলতে পারি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড তো খুব কমন, আমরা জানি। তাছাড়া আমরা ভানুয়াতু, ফিজি, টোঙ্গা, সামোয়া, টুভ্যালু, সোলোমন দ্বীপপুঞ্জ, পালাও, মাইক্রোনেশিয়া, নাউরু, তারপরে কিরিবাতি। ঠিক আছে, এই যে সব বিদঘুটে সব নামগুলো আছে, এই নামগুলো বারে 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 কি করবেন? রিডিং পড়বেন। তাহলে ওই কিরিবাতি বললে বুঝে যাবেন ওশেনিয়া মহাদেশ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বললে যেমন ওশেনিয়া বোঝেন, কিরিবাতি, পালাও, সোলোমন দ্বীপপুঞ্জ, এগুলো বললেই আপনার মনে পড়ে যাবে ওগুলো ওশেনিয়ার। তো এই ওশেনিয়া মহাদেশ একটা দ্বীপ মহাদেশ। এই দ্বীপ মহাদেশের সবচেয়ে বড় দেশ কিন্তু অস্ট্রেলিয়া। হ্যাঁ, ওশেনিয়ার সবচেয়ে বড় দেশ কোনটা? এটি হবে কোনটি? অস্ট্রেলিয়া। এবং অস্ট্রেলিয়া মহাদেশে একটি নদী আছে যেটা হচ্ছে মারে ডার্লিং। ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় নদী হলো ডার্লিং, মানে প্রেমিকা বা প্রেমিক, তারকে মারে, মারে ডার্লিং। হ্যাঁ, তাহলে ডার্লিং ধরে মারে খালি নাকি? মারে ডার্লিং। ওশেনিয়ার সবচেয়ে বড় নদী হলো মারে ডার্লিং, যেটি কিন্তু অস্ট্রেলিয়াতেই রয়েছে। যেটি কোথায় রয়েছে? যেটি কিন্তু অস্ট্রেলিয়াতেই রয়েছে। তাহলে ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় নদী হচ্ছে মারে ডার্লিং। করার কিচ্ছু নেই এখানে, তার কারণ হচ্ছে মারে ডার্লিং সে তো পৃথিবীর বড় না, ওশেনিয়ার বড়। কিন্তু ওশেনিয়া আমাদেরকে আর তেমন কোনো উপহার দিতে পারেনি, সে নিজেই একটা উপহার, দ্বীপ মহাদেশ। সো পৃথিবীর দ্বীপ মহাদেশ কোনটা? ওশেনিয়া। আর অ্যান্টার্কটিকা মহাদেশে তো কোনো মানুষ বসতি নেই। তাহলে বন্ধুরা, এইভাবে আমরা আসলে মহাদেশগুলো, জাস্ট পৃথিবীর একটি প্রাথমিক পরিচিতি দেখলাম। লেকচার শিট রবিবারের দিন পাবেন। লেকচার শিট রবিবারে পাওয়ার আগ পর্যন্ত আমি বারে বারে বলেছি লেকচার পিডিএফ কিন্তু আমি আপলোড করে দিয়েছি। সেই লেকচার পিডিএফ এর মধ্যে আপনারা গেলেই দেখতে পাবেন যে এরকম কি আছে। পৃথিবীর পরিচিতির একটা অংশ রয়েছে। প্রথম লেকচার আমরা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করছি। লেকচার 1, 5টি ক্লাস নিলাম লেকচার 1-এর উপরে, এবং আশা করি এই 5টি ক্লাস যারা মনোযোগ দিয়ে করেছেন, চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে ম্যাপ দেখেছেন, তাদের শক্তপোক্ত একটা কি হয়েছে? শক্তপোক্ত একটা প্রিপারেশন হয়েছে, আমি এটা বিশ্বাস করি আর কি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, মঙ্গল মতো থাকবেন। আন্তর্জাতিকের ক্লাসে দেখা হবে আবার শনিবারে। আমি আজকে একটি পোস্ট করেছি। আসলে কি জানেন, আমি বলা চলে সেই গত বছর অক্টোবর মাস থেকে টানা পড়াচ্ছি, অনলাইন অফলাইন দেশের বিভিন্ন জায়গায় ক্লাসের মধ্যে নিয়েছি। ফলশ্রুতিতে আমি না শারীরিক এবং মানসিকভাবে উভয়ভাবেই খুবই ভেঙে পড়েছি। এজন্য আমার মনে হয়েছে যে আমার 2টো দিন রেস্ট প্রয়োজন। হ্যাঁ, কারণ রেস্ট নিয়ে আসলে আমি আবার স্বতঃস্ফূর্ততা নিয়ে ক্লাস নিতে পারবো, যেটা আপনাদের জন্যই মঙ্গল হবে। শুক্রবারের দিনটা এমনি সাধারণত বন্ধ থাকে আমাদের অফ ডে।
তার সাথে কালকের দিনটা অফ দিয়ে নিয়েছি, বৃহস্পতিবার। দোয়া করবেন আমার জন্য। আর ভালো থাকবেন। রাতে আবার বাংলাদেশের ক্লাস আছে, সবাই চলে আসবেন। খোদা হাফেজ।